একটা শহর যেখানে একসময় ছিল ধনী বণিকদের রাজত্ব, জমজমাট ব্যবসা, আলো ঝলমলে জীবন আর কোলাহলের ভরা প্রতিদিন। যে বণিকরা দিনরাত এক করে নির্মাণ করেছিলেন এই নাগরী, তারা বসবাস করতেন হাসি খুশি। কিন্তু তারা কি জানতেন সময়ের কালে হারিয়ে যাবে এই নাগরী, এই ইতিহাস, তাদের স্বপ্ন? সম্পূর্ণ পরিত্যক্ত এবং সম্পূর্ণ নীরব। এখানে ভূতের ভয় না থাকলে সাপের তো ভয় হওয়াই উচিত। কিন্তু আজ সব কিছুই বদলে গেছে। এই শহরে এখন আর কেউই থাকে না। নেই সেই কোলাহল, নেই মানুষের ছায়া, শুধু নীরবে দাঁড়িয়ে আসে পুরনো দেওয়ালগুলো, যেন এখনো কিছু বলতে চাই। কিন্তু প্রশ্নটা হলো, হঠাৎ করেই সবাই এই শহর ছেড়ে কেন চলে গেল? কি এমন ঘটেছিল যা একটি সমৃদ্ধ নাগরীরে পরিণত করেছে পরিত্যক্ত শহরে? আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই রহস্যময় পানাম নগরে। প্রাচীন বাংলার রাজধানী পানাম নগর যাওয়ার জন্য আপনাকে অবস্থান করতে হবে ঢাকা গুলিস্তানে। প্রথমেই এখান থেকে বাস করে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে মোগরাপাড়া বাস স্ট্যান্ডে যেতে হবে। এরপর সেখান থেকে সিএনজি বা অটো করে যেতে হবে ইতিহাসের পানাম নগরে। বাইতুল মোকাররমের ঠিক আগেই রয়েছে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছুটে যাওয়া গাড়িগুলো। প্রতি 30 মিনিট পরপর স্বদেশ, দোয়েল ও বোরাক সহ বিভিন্ন কোম্পানির বাস এই রুটে চলাচল করে, তাই যাতায়াতে কোনো ঝামেলা নেই। এভরিওয়ান, এখন আমি সোনারগাঁও যাওয়ার উদ্দেশ্যে টিকিটটা কেটে নিলাম। আর এই গুলিস্তান থেকে সোনারগাঁওয়ের জনপদের টিকিট আমার কাছে পড়েছে 65 টাকা করে। এখন আমরা এদিক থেকে অপেক্ষা করবো, আমাদের বাস আসবে, তারপর সেদিকে আমরা উঠে রওনা দিব সোনারগাঁও যাওয়ার উদ্দেশ্যে। মাত্র 65 টাকার টিকিট কেটে উঠে পড়লাম দোয়েল পরিবহন বাসে। কিছুক্ষণের মধ্যেই ধীরে ধীরে যাত্রীতে ভরে উঠল পুরো বাসটা। এরপরেই শুরু হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ভ্রমণ, ইতিহাসের এক প্রাচীন নগরের দিকে, এক অন্যরকম অভিমুখীর যাত্রা। যাত্রা শুধু রাস্তা পাড়ি দেওয়া নয়, বরং সময়কে পেছনে ফেলে কয়েকশো বছর আগের এক গল্পের দিকে এগিয়ে যাওয়া। ধীরে ধীরে যাত্রা শুরু হলো রাজধানী ব্যস্ত এলাকার যাত্রাবাড়ি থেকে। ড্রাইভারের নিচে দিয়ে এগিয়ে শহরের কোলাহল পিছনে ফেলে এগিয়ে চলল আমাদের বাস। কিছুক্ষণ পরেই বাসটি উঠে পড়ল কাঁচপুর ব্রিজটির ওপর। এই ব্রিজে চলার সময় দেখতে পারবেন শীতলক্ষ্যা নদীর সৌন্দর্য। আমি যখন রওনা দেই গুলিস্তান থেকে, তখন ঘড়িতে সময় হয় 1টা। দেখতে দেখতে বাসটি পৌঁছে গেল মোগরাপাড়া বাস স্ট্যান্ডে। এখানে আসতে সময় লাগলো মাত্র 45 মিনিট। স্ট্যান্ডের পাশেই রাস্তার মুখে সারি সারি দাঁড়িয়ে আছে সিএনজি আর অটো। এটাই পানাম নগরের যাওয়ার মূল পথ। আমি একটি অটোরিকশায় উঠে রওনা দিলাম গন্তব্যের দিকে। মোগরাপাড়া থেকে পানাম নগরের দূরত্ব প্রায় 3 কিলোমিটার, আর জনপ্রতি ভাড়া 20 টাকা করে। ধীরে ধীরে যতই পানাম নগরের কাছে যাচ্ছি, ততই যেন এক অদ্ভুত আবেশ আমাকে ঘিরে ধরছে। মনে হচ্ছে আমি শুধু সামনে এগোচ্ছি না, বরং হারিয়ে যাওয়ার ইতিহাসের দিকে ফিরে যাচ্ছি। এক সময়কার ইতিহাস সেই নগরের গল্পের মাঝে। পানাম নগরে প্রবেশ করতেই চোখে পড়ল পার্কিং এরিয়া। যারা গাড়ি নিয়ে আসেন তারা সুনির্দিষ্ট চার্জের বিনিময়ে এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। প্রথম পাটা রাখতেই যেন সময় থেমে গেল, নিয়ে চলে গেল সেই ইতিহাসের সম্মুখে। অবশেষে আমি পৌঁছে গেছি সেই ইতিহাসের পানাম নগরে। ঢাকা থেকে এখানে আসতে সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টার মতো। পানাম নগরে ভেতরে প্রবেশ করতে হলে জনপ্রতি 20 টাকার একটি টিকিট নিতে হয়। এই ছোট টিকিটটাই যেন এক চাবি যার মাধ্যমে খুলে যায় ইতিহাসের দরজা, আর আপনি ঢুকে পড়েন শত বছরের পুরনো এক নিঃশব্দ দাঁড়িয়ে থাকা পানাম নগরে। পানাম নগরে সম্পূর্ণ ইতিহাস যেন ধরে রাখা হয়েছে এই বিশেষ স্মৃতিতে।
সিমেন্টের তৈরি এই বইটির ভেতরে এখানে খোদাই করে লেখা আছে এই প্রাচীন নগরের অতীত। হারিয়ে যাওয়ার এই নগরীর পথে হাঁটতে হাঁটতে এক সময় নিজেই যেন হারিয়ে গেলাম কল্পলোকের কোনো এক অতল তলে। চোখের সামনেই ফুটে উঠল এক অদ্ভুত নিষ্ঠুর বাস্তবতা, যা আজ আমাদের সবাইকে মানতেই হচ্ছে। যে শহরে এক সময় ছিল প্রভাবশালী ধনী আর বণিকদের বসবাস, আজ সেখানে শুধু পড়ে আছে জরাজীর্ণ পুরাতন ইটের দেওয়াল। ভাবতেই অবাক লাগে, যে বণিকরা অঢেল টাকা ঢেলে তৈরি করেছিলেন এই বিশাল সব অট্টালিকা, সাজিয়েছিলেন তাদের ছাদের এই বস্তি, তারা কি একবারও জানতেন যে একদিন সময়ের নিষ্ঠুর স্বার্থে এভাবেই বিলুপ্ত হয়ে যাবে সবকিছু? ইতিহাস বড়ই অদ্ভুত। তো বন্ধুরা, চলুন এবার সংক্ষেপে জেনে নেওয়া যাক এই পানাম নগরের ইতিহাস, জেনে নেওয়া যাক সেই আধুনিক যুগের রহস্য। ইতিহাসের পাতায় ফিরে তাকালে আমরা দেখতে পাই 1500 শতকের দিকে বীর ঈসা খান বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন এই সোনারগাঁওয়ে। তখন এই জনপদ ছিল এক সমর্থ বাণিজ্য কেন্দ্র। ভৌগোলিক দিক থেকেও এর গুরুত্ব ছিল অপরিসীম। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা, এই দুই নদীর পথেই চলত রমরমা বাণিজ্য। তখনকার সময়ে বিদেশ থেকে নদীপথে এখানে আসতো দামি বিলাতি কাপড় আর ধান, আর আমাদের এই মাটি থেকেই সেই নদীপথে বিশ্বের দরবারে পৌঁছে যেত বাংলার বিখ্যাত মসলিন। পরবর্তীতে ব্রিটিশ আমলের ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব আর এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে এখানে এক নতুন শ্রমিক জন্ম হয়। তাদের হাত ধরে ইউরোপীয় স্থাপত্য ছোঁয়ায় গড়ে ওঠে আজকের এই রহস্যময় পানাম নগর। পরবর্তীতে এই অঞ্চলের ঐতিহ্যবাহী কাপড়ের বাণিজ্যর স্থান ধীরে ধীরে হারাতে থাকে। তার জায়গা দখল করে নেয় নীলের বাণিজ্য ইংরেজরা। এখানে গড়ে তোলে নীলের বাণিজ্য কেন্দ্র, আর সেই সঙ্গে বদলে যেতে থাকে পুরো এলাকার অর্থনীতি ও জীবনযাত্রা। সোনারগাঁওয়ের এই প্রাচীন অংশে গড়ে উঠেছিল পানাম নগর। এটি একটি ঐতিহাসিক শহর, যেখানে এখনও দেখা যায় ঔপনিবেশিকের ধাঁচের অসংখ্য ভবন। এখানে সারি সারি দোতলা ও একতলা বাড়ি রয়েছে, যেগুলো প্রতিটি নকশায় লুকিয়ে আছে সেই সময়ের ইউরোপীয় স্থাপত্যের ছাপ। এখনো এইসব থেকে বন্দি করে রাখা হয়েছে, যাতে দর্শনার্থীদের সুবিধার্থে এখানে দর্শনার্থীরা প্রবেশ না করে এবং তাদের কোনো স্বার্থ ক্ষতি না হয়, সেই ক্ষেত্রে এইসব থেকে এখনো বন্দি করা হয়েছে। এইসব আপনি দেখলে সত্যি বুঝতে পারেন এদিকে কেমন মাকড়সার ঝোল এইসবের ভিতরে জমে গেছে, এবং ভিতরে ঘরে যে অবস্থা এখনো পরিত্যক্ত এরকম রয়েছে। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি ক্যামেরা থেকে, এবং এই পুরো জায়গাটাই আছে এখন পানাম নগরের। মূলত পানাম ছিল হিন্দু ব্যবসায়ীদের বস্তির একটি নগরী। ঢাকা থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত ছিল তাদের বাণিজ্যের প্রভাব। এই ব্যবসায়ীরাই নিজেদের সামর্থ্যে আর স্বপ্নে দিয়ে গড়ে তুলেছিলেন এই ইতিহাসের পানাম নগর। বন্ধুরা, দিনের আলোয় পানাম নগর যতটা সুন্দর, সূর্য ডুবলেই এর রূপ ঠিক ততটাই ভয়ঙ্কর। স্থানীয়দের বিশ্বাস, এই জনশূন্য দেওয়ালগুলোর ভেতরে সন্ধ্যার পর এক অদ্ভুত ছায়া দাপিয়ে বেড়ায়। শোনা যায় এই অন্ধকার ঘরগুলোর ভেতরে আজও মাঝরাতে কারো হেঁটে বেড়ানোর শব্দ পাওয়া যায়।
জং ধরা দরজা, ক্যাচক্যাচানির আর হাড় কাঁপানোর নীরবতা মিলিয়ে এখানে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়। অনেকেই তো দাবি করেন এই পরিত্যক্ত দালানের কানিসে তারা অশরীরী কারো উপস্থিত অনুভব করেছেন। তবে এগুলো লোককথা, এগুলোর কোনো প্রমাণ নেই আজও। বলা হয় এই গাছটির সাথে জড়িয়ে আছে দীর্ঘদিনের ধর্মীয় বিশ্বাস। হিন্দু উপাসকরা এই গাছটিকে অন্যতম পবিত্র মনে করেন এবং এখানে তারা পূজা অর্চনা করেন। গাছের গায়ে সিন্দুরের চিহ্ন বা সুতা বাঁধা দেখে বোঝা যায় মানুষ এখানে এসে তাদের মনের ইচ্ছা পূর্ণের জন্য প্রার্থনা করেন। সম্পূর্ণ পরিত্যক্ত এবং সম্পূর্ণ নীরবতা। এখানে এত নীরবতা যে এখানে আমি আর কি বলবো, আমার পুরো পিছনে সব রয়েছে জঙ্গল একটা। এটা হচ্ছে পানাম সিটির ভেতর সাইড, আর এই সাইডের মধ্যে দেখতেছেন আপনি এইসব পুরো জঙ্গলে অবস্থিত রয়েছে এগুলো। এবং এই সব জায়গায় গ্যাস সাপ এসব হতে পারে। এখানে ভূতের তো ভয় নেই গ্যাস, এখানে অনেক খুব নীরবতা। এখানে ভূতের ভয় না থাকলে সাপের তো ভয় হওয়া উচিত, কেন এখানে বনলতা রয়েছে, এসবের মাঝে সাপ লুকায় থাকতে পারে। সো এই দিকটা বেশি ভিতরে না যাওয়াটাই সেফটি কিনা। তো আপনাদেরকে আমি যতটুকু ভিতরে পারার চেষ্টা করছি ততটুকু ভিতরে আইসে আমি ভিডিও করার চেষ্টা করছি এবং আপনাদেরকে তুলে ধরছি গ্যাস। এবং বেশি ভিতরে আমি গেলাম না, কেন এখানে সাপের ভয় হতে পারে এবং জায়গাটাও পরিবেশটা খুব নিরিবিলি রয়েছে। এটা ওই জায়গাটার ভিতরে এখন আমরা আরও একটু ওই জায়গার ভিতরে যাই, গভীরতা একটু আরও যাই, আরও গভীরতাতে গিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরি লেসছি। এখানে রয়েছে গাইস প্রচুর জঙ্গল গাইস, পুরোটাই জঙ্গল। জঙ্গলের মধ্যে পানাম স্মৃতির স্মৃতি রয়ে গেছে। এখানে দূর দূর পর্যন্ত গাইস বাড়ি ঘরে এরকম পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এক একটা পানাম নগরের পানাম ইয়াগুলা বাড়িগুলা লাল ইটের তৈরি এইসব, এবং এইসব লাল ইটের বাড়িগুলো এরকম পরিত্যক্ত রয়েছে। এখানে দেখেন এখানে একটা সিঁড়ি রয়েছে। 1611 খ্রিস্টাব্দের মোগল সাম্রাজ্য সোনারগাঁও দখলের পর এলাকাটিতে গড়ে ওঠে নতুন সড়ক ও সেতুর ব্যবস্থা। এর ফলে রাজধানী শহরের সাথে পানাম নগরের সরাসরি যোগাযোগ স্থাপত্য হয়, আর ধীরে ধীরে এই অঞ্চল হয়ে ওঠে আরও গুরুত্বপূর্ণ। বাংলার 12 ভুয়াদের প্রধান বীর ঈসা খান স্মৃতি মিশে আছে এই নগরীতে। মূলত এই পানাম নগর তখন রাজধানী সোনারগাঁয়ের সৌন্দর্য ও সমৃদ্ধ বাড়িয়ে দিয়েছিল। এর অভিজাত্যে মুগ্ধ হয়ে ঈসা খান প্রায় এখানে আসতেন এবং দূর দূরান্ত থেকে আসা রাজকীয় অতিথিদের সাথে নিয়ে পুরো শহর ঘুরে দেখতেন। 14 শতকের শেষের দিকে বাংলার সুলতান গিয়াস-উদ্দিন আজম শাহ পার্সের মহাকবি হাফিজ সিরাজকে বাংলায় আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। হাফিজ সিরাজ বৃদ্ধ বয়সের কারণে পার্সের বিখ্যাত কবি হাফিজ সিরাজ নিজে সরাসরি বাংলায় না এলেও সুলতানের আমন্ত্রণে তিনি পাঠিয়েছিলেন এক বিশেষ কবিতা। এই কবিতার পরতে লেখা ছিল বাংলার ঐশ্বর্য, এর প্রাকৃতিক সৌন্দর্য আর সমগ্র নাগর জীবনের প্রশংসা। ধারণা করা হয় সে সময়ে সোনারগাঁও ও আশেপাশের অঞ্চল, যার মাধ্যমে পানাম নগর ছিল বিদেশি সাহিত্যিকদের কাছেও বিস্ময় ও মুগ্ধতার এক নাম। এভাবেই হাজার মাইল দূর থেকেও বাংলার এই সমৃদ্ধ ইতিহাস জায়গা করে নিয়েছিল বিশ্ব সাহিত্যের পাতায়। পানাম নগরে টিকে থাকা বাড়িগুলির মধ্যে মোট 52টি বাড়ি বিশেষভাবে উল্লেখযোগ্য। পানাম সড়কে উত্তর পাশে রয়েছে 31টি আর দক্ষিণ পাশে রয়েছে 21টি বাড়ি। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার গঠনে, উচ্চতা 1 তলা থেকে শুরু করে 3 তলা পর্যন্ত, আর স্থাপত্য দেখা যায় মোগল গ্রিক ও গন্ধরা ধাঁচের অসাধারণ মিশ্রণ। এই নগরে মানুষের পানির সুবিধার জন্য দুপাশে ছিল 2টি খাল এবং 5টি পুকুর। প্রায় প্রতিটি বাড়িতেই ছিল নিজস্ব কুয়া। শুধু আবাসিক এলাকা নয়, এখানে ছিল মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পাঠশালা, চিত্রশালা, দরবার কক্ষ, গুপ্তপথ, বিচারালয়, এমনকি পুরো জাদুঘর।
ভাবতেই অবাক লাগে কতটা সমৃদ্ধ ছিল এই নগরী। বন্ধুরা, পানাম নগরের গর্ভময় ইতিহাস তো জানলেন, এখন চলুন জেনে নেওয়া যাক সেই ধ্বংসের গল্প। 1965 সালের ভারত পাকিস্তান সাম্প্রদায়িক দাঙ্গার সময় হিন্দু ব্যবসায়ীদের এই বস্তি হয়ে ওঠে লুটেরাদের লক্ষ্যবস্তু। এমনকি বাড়ির দরজা জানালা পর্যন্তও লুটেরারা লুট করে নিয়ে যায়। এরপর 1971 সালে অনেক হিন্দু ব্যবসায়ী দেশ ছেড়ে ভারতে চলে গেলে পানাম নগর প্রায় জনশূন্য হয়ে পড়ে। আর সেই থেকেই ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে এই নগরীর প্রাণ। পরে সরকারিভাবে বাড়িগুলোতে বসবাসের অনুমতি দেওয়া হয়। 10 থেকে 15 বছরের জন্য ইজারাও দেওয়া হয়েছিল, এমনকি তা নবায়ন করা হয়। কিন্তু মূল বাসিন্দারা না থাকায় অযত্নে ও অবহেলায় বাড়িগুলো ধীরে ধীরে হয়ে যেতে থাকে। এই ছিল পানাম নগর, এক সময়ের স্বপ্নে ভরা জীবন্ত এক শহর। আর আজ নীরব হয়ে ধ্বংসপূর্ণে দাঁড়িয়ে থাকে কিছু স্মৃতি। এখানে দাঁড়িয়ে বুঝতে পারি সময় শুধু এগিয়ে যায় না, সে কেড়ে নেয়, ভেঙে দেয় আর ফেলে রেখে যায় কিছু নিঃশব্দ গল্প। যে ঘরগুলোতে একসময় আলো জ্বলতো, মানুষ হাসতো বাঁচত, সে ঘরগুলো আজ শুধু শূন্যতায় নিয়ে দাঁড়িয়ে আছে। ভাবতেই কেমন লাগে, যারা এই শহর গড়ে তুলেছিল, তাদের স্বপ্ন, তাদের পরিশ্রম সব কিছুই একসময় এভাবেই হারিয়ে যাবে, হয়তো কেউই মনে রাখবে না। তবুও এই নগরী দেওয়ালগুলো এখনও যেন অপেক্ষা করে কেউ এসে তাদের গল্পটা শুনবে বলে। অবশেষে বিদায় নিলাম এই পানাম নগর থেকে, মন ছুঁয়ে যাওয়া এক ইতিহাস থেকে, এবং বিদায় নিলাম আপনাদের কাছে থেকে। আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা ভুলবেন না। খুদা হাফিজ।